আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। এই মুহূর্তে আমরা যে সময়টি পাচ্ছি সেটিকে আশা করছি তোমরা যথাযথভাবে কাজে লাগাচ্ছ, পড়াশোনা করছো। অলস সময় কোনোভাবেই যাতে পার না করো সে ব্যাপারে অবশ্যই যত্নবান আছো বলে আমি মনে করছি। আজকে ক্লাসটি শুরু করার আগে আমি একটি ছোট্ট গল্প দিয়ে ক্লাসটি শুরু করি। গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। রেলওয়ে স্টেশন, এক ডাক্তারবাবু ট্রেন থেকে নামলেন। তো কুলির জন্য উনি এদিক ওদিক তাকাচ্ছেন। এরকম সময় একজন ব্যক্তিকে দেখে উনি ডাকলেন কুলি কুলি বলে। তখন মোটা একটি চাদর গায়ে ধুতে পড়া এক লোক এগিয়ে আসলেন এবং এগিয়ে আসার পরে ডাক্তার তার কাছে যে ছোট ব্যাগটি ছিল সেটি লোকটিকে দিল এবং লোকটি সেটি নিয়ে করলেন স্টেশনের বাইরে যেখানে পালকি দাঁড়ানো ছিল সে পর্যন্ত পৌঁছে দিলেন। তখন ডাক্তার তাকে 2টি পয়সা দিতে চাইলে উনি বললেন যে পয়সা লাগবে না। তো ডাক্তার বলছেন যে তুমি কেমন কুলি হো যে তোমার পয়সা লাগবে না। তখন ঈশ্বরচন্দ্র বলছেন যে আপনি এত ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন যে আমি আসলে আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলাম। তো তখন বললেন যে আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা, লোকে অবশ্য আমাকে বিদ্যাসাগর বলে ডাকে। তখন সেই ডাক্তারবাবুটি খুবই লজ্জিত হলেন এবং ঈশ্বরচন্দ্রের পায়ে পড়ে ক্ষমা চাইলেন রীতিমতো। তো এই যে গল্পটি বললাম, এটির উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের নিজেদের যে কাজ সেটি যেন আমরা নিজেরাই করতে সচেষ্ট হই। তো আমরা করছিলাম অনার্স প্রথম বর্ষের পল্লী সমাজ উপন্যাসটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। আমরা গত 3টি ক্লাসে তার টেক্সটটি আসলে পড়ার চেষ্টা করেছিলাম। আজকেও আমরা সেটি করব, যে অংশে আমরা শেষ করেছিলাম সেখান থেকে। তার আগে একটু মনে করিয়ে দেই তোমাদের যে আমরা আসলে এই পল্লী সমাজে কি আছে বা কি পড়ছিলাম। এই পল্লী সমাজ 1322 সালে ভারতবর্ষে আশ্বিন এবং অগ্রহায়ণ পৌষ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। আমি এটি আগেই তোমাদের বলেছিলাম এবং নামকরণেই কিন্তু বোঝা যাচ্ছে যে উপন্যাসটি সমাজের গূঢ় রহস্য জটিল সম্পর্কের এবং সমাজ বাস্তবতার সুস্পষ্ট একটি চিত্র কিন্তু এখানে বর্তমান। সমাজের কুসংস্কার, বিরূপতা, সমাজ নিষিদ্ধ প্রেমের ট্রাজিক পরিণতি এতে চিত্রিত হয়েছে। রমা এবং রমেশ হচ্ছে বাল্য প্রণয়ী। তারা বাল্য প্রণয়ী হলেও পরিণত বয়সে কিন্তু এসে সে প্রেম কি হয়েছে নিষিদ্ধ, বিগর্হিত। কারণ রমা বিধবা, সমাজে বিধবাকে ভালোবাসার অধিকার কিন্তু দেয় না। এখানে সম্পর্কে আমরা জানি যে বিভিন্ন সমালোচক বিভিন্ন রকম অভিযোগ করেছিলেন। তাদের মতে এত বড় দুর্নীতির প্রশ্রয় দিলে গ্রামে বিধবা আর কেউ থাকবে না। অর্থাৎ এটাকে তারা কি মনে করেছে, তারা দুর্নীতি মনে করছে যে বিধবাদের যদি বিয়ে দেওয়া হয় তাহলে এটা আসলে অনেক বড় দুর্নীতি করা হবে। তো এরকম একটি বিষয় আমরা দেখেছিলাম এবং শেষ পর্যন্ত তাদের এই যে মহৎ যে প্রেম, সেই প্রেমটি একেবারে ট্রাজেডিতে পর্যবসিত হয়েছে। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে বিশ্বেশ্বরী, আমাদের রমেশ যখন মনে ব্যথা পেয়ে সে গ্রাম ছেড়ে চলে যেতে চাচ্ছে, তখন বিশ্বেশ্বরী তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে জন্মভূমির ডাক আসলে সবাই শুনতে পায় না। এই জন্য জন্মভূমির ডাক যখন তুই শুনতে পেয়েছিস তখন এই জন্মভূমিকে ছেড়ে তুই যাস না, তুই এই জন্মভূমির জন্যই কাজ কর। এরকম একটি জায়গা ছিল। তো আজ আমরা তার পরের অংশে একটু দেখি কি আছে। আমরা দেখছি যে যতীন তার দিদি অর্থাৎ রমাকে নিয়ে রমেশের বাড়িতে এসছে এবং যতীনকে যখন জিজ্ঞেস করেছে তখন বলছে যে হ্যাঁ দিদি আমাকে সঙ্গে করে ছোটদার বাড়িতে নিয়ে চল বলে ওই যে ওইখানে আমার দিদি দাঁড়িয়ে আছে, দরজার দিকে সে ইঙ্গিত করেছে। তো যাই হোক রমেশ তাকে আসতে বলেছে এবং এসছে যখন তখন বলছে যে রমা আজ তোমাকে একটা সত্য কথা বলবো, ইচ্ছা হয় বিশ্বাস করো, না হয় করো না। কিন্তু জিনিসটা যদি না একেবারে মরে নিঃশেষ হয়ে যেত
হয়তো কোনোদিনই এ কথা তোমাকে শোনাতে পারতাম না। তখন সে বলছে যে তোমাকে অদেও আমার সেদিন পর্যন্ত কিছুই ছিল না, কিন্তু কেন জানো? তো রমা যখন না বলেছে তখন বলছে যে তুমি শুনে রাগ করো না এবং কিছুমাত্র লজ্জাও পেও না, কারণ হচ্ছে আমি এখন যে গল্পটি বলছি সেটি হচ্ছে যে একটা সময় সে বলেছে যে তোমাকে ভালোবাসতাম রমা, আজ তোমার মনে হয় তেমন ভালোবাসা বোধ করি কেউ কখনো বাসেনি। ছেলেবেলায় মার মুখে শুনতাম আমাদের বিয়ে হবে, তারপর যেদিন সমস্ত আশা ভেঙে গেল সেদিন আমি কেঁদে ফেলেছিলাম, আজও আমার তা মনে পড়ে। এই যে রমেশ এই কথাটি বললো, কেন বললো? কারণ হচ্ছে ওই যে তারকেশ্বরে তাদের একটি দিনের জন্য দেখা হয়েছিল, যে তারকেশ্বরে যখন একটি দিনের যত্নে আমার সমস্ত জীবনের ধারা বদলে গেলে তখনও চুপ করেছিলাম, কিন্তু সে চুপ করে থাকাটা আমার পক্ষে সহজ ছিল না, যে তখন পর্যন্ত আমার হৃদয়ের যে আকুলতা ছিল, যে আর্তি ছিল, সেটি কিন্তু আমি প্রকাশ করতে পারিনি। তখন বলছে যে সে রমাও কোনোদিন তুমি ছিলে না, সে রমেশও আমি আর নেই। অর্থাৎ ওই সময়টা তার হৃদয়ের ভিতরে যে আবেগ ছিল এবং তারপরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার চাপে তারা একে অপর থেকে অনেকখানি দূরে চলে গেছে, সেই কথাটি বলছে। এবং বলছে যে যখন আমি শুনলাম যে আকবরের নিজের মুখে শুনেছি যে তুমি আসলে সেই লাঠিয়াল বাহিনী পাঠিয়েছিলে সেই মারার জন্য। তো এটি যখন মানে এইরকম ঘটনাগুলো যখন ঘটলো খুব স্বাভাবিক কারণেই তখন রমেশের মনে হয়েছে যে রমা আদৌ আসলে তাকে ভালোবাসে কিনা। তো ঠিক এরকম মুহূর্তে যখন তাদের কথা হচ্ছে, তো বাইরে একটি গোলমালের শব্দ শুনতে পেয়েছে। তো তখনই আমাদের রমেশ বলছে যে গোপাল সরকার যে ছিল সে বলছে যে পুলিশের লোক ভজুয়াকে গ্রেফতার করেছে। যখন বলছে যে কেন, তখন বলছে পরশু রাত্রিরে রাধানগরের ডাকাতিতে সে নাকি ছিল। অর্থাৎ মিথ্যা একটি মামলা তাদের ব্যাপারে সাজানো হয়েছে এবং সেই যে রমেশের যে চাকর ভজুয়া তাকে গ্রেফতার করেছে, এরকম একটি কথা সে এখানে নিয়েছে শুনেছে। তো রমা তখন খুবই ভীত হয়েছে এবং রমেশ তাৎক্ষণিক তাকে বলেছে যে তুমি এখানে আর দাঁড়িয়ে থেকো না, তুমি কি করো, তুমি চলে যাও। তো পেছনের যে জানালার পেছনে যে দরজা ছিল সেই দরজা দিয়ে জোর করে হচ্ছে তাদেরকে বাইরে চলে যেতে বলেছে। রমা যদিও যেতে চায়নি রমেশকে এই অবস্থায় ফেলে, তারপরেও রমেশ জোর করেই তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখানে আমাদের 12 নম্বর পরিচ্ছেদ সমাপ্ত হয়েছে। 13 নম্বর পরিচ্ছেদের শুরুতে আমরা জানতে পাই যে আজ 2 মাস হতে চলিল কয়েকজন ডাকাতির আসামির সঙ্গে ভজুয়া হাজতে। এই যে ভজুয়া হাজতে, কারণ যখন খানা তল্লাশি হয়েছে তখন রমেশের বাড়িতে সন্দেহজনক কিছুই পায়নি, কিন্তু ভৈরব আচার্য সাক্ষ্য দিয়েছিল যে সে রাত্রে ভজুয়া তার সঙ্গে তার মেয়ের পাত্র দেখতে গিয়েছিল, তারপরেও তার জামিনে তাকে খালাস দেওয়া হয়নি। তো যাই হোক সে আছে আমাদের সে জেলেই আছে এবং রমা এবং বেনির সাথে যখন কথোপকথন হচ্ছিল তখন বেনি বলছিল যে এমনিই তো মুসলমান প্রজারা জমিদার বলে মানতে চায় না, তার উপর যদি লেখাপড়া শেখে তাহলে জমিদারি থাকা না থাকা সমান হবে। তা এখন বলে রাখছি, জমিদারির ভালো মন্দ সম্বন্ধে রমা বরাবর বেনির পরামর্শ মতোই চলতো। কারণ হচ্ছে আমাদের যে রমেশ সে কি করতে চাচ্ছে, সে হচ্ছে স্কুল করতে যাচ্ছে। সে মুসলমানদের পাড়ায় গেছে, সেখানে একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য তাদের যা যা সাহায্য সহযোগিতা লাগবে সেগুলো সে করছে। তো আমাদের যেহেতু এই জমিদার শ্রেণীর প্রতিনিধি এখানে আমরা বেনিকে পাচ্ছি, তো এই বেনি সে বলছে বারবার যে যদি প্রজারা শিক্ষিতই হয়ে যায় তাহলে তো প্রজারা এমনিই মানে না, তারপরে তো আমাদেরকে আরো কোনোভাবেই মানতে চাইবে না। তখন বলেছে যে আমরা শুনছি যে ওই যে স্কুলটা করবে ওর দেখা দেখি আরো 5-6টা গ্রামে স্কুল করবার রাস্তা তৈরি করার আয়োজন হচ্ছে এবং বলা বলি করছে যে সাহেবদের দেশে গ্রামে গ্রামে একটা দুটো স্কুল আছে বলেও ওদের এত উন্নতি। তো রমেশ প্রচার করে দিয়েছে যেখানে নতুন স্কুল হবে সেখানে ও 200 করে টাকা দেবে। তো এই টাকাটা কিন্তু কম না, 200 টাকা করে দেবে যেখানে নতুন স্কুল হবে, খুব স্বাভাবিক কারণেই কিন্তু তখন
কি লোকজন স্কুল করার জন্য আগ্রহী হবে। তো ওর দাদামশাইয়ের যত টাকা পেয়েছে সমস্তই ও এইতে ব্যয় করবে। মুসলমানরা তো ওকে একটা পীর পয়গম্বর বলে ঠিক করে বসে আছে। অর্থাৎ এই যে রমেশ হিন্দু হয়েও সে যে এত কাজ করছে এবং বলছে যে মুসলমানরা যাদেরকে পীর পয়গম্বর বলে মানে, তো আমাদের এই রমেশকে কি করছে, তারা এখন সেই শ্রেণীভুক্ত করে ফেলেছে। 14 নম্বর পরিচ্ছেদে আমরা দেখছি যে বর্ষার শেষ এবং ম্যালেরিয়া ভীতি বাংলার পল্লী জননীর আকাশে। তো তখন রমেশও রীতিমতো জ্বরে পড়েছে এবং এই জ্বরের ভিতরেই সে কি কয়েকদিন বেশ আচ্ছন্ন অবস্থায় হয়ে আছে। তো এর মাঝখানে আমাদের রমেশ খবর পেল যে আমাদের যে ভৈরব আচার্য ছিল তার ওখানে একটি কি হচ্ছে ছেলের অন্নপ্রাশন, এরকম একটি কথা শুনেছিল। তো ভৈরব অন্নপ্রাশনের প্রসঙ্গে পরে আসি, তার আগে যে প্রসঙ্গটি এখানে এসছে সেটাই হচ্ছে যে ভৈরব এসেছে আমাদের রমেশের কাছে। তো ভৈরব আচার্য ঘরের মেঝের উপর হইয়া পড়িয়া স্ত্রীলোকের ন্যায় ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে এবং তার 7-8 বছরের একটি কন্যা সঙ্গে আসিয়াছিল, বাপের সঙ্গে যোগ দিয়া তাহার চিৎকারে ঘর ভরিয়া উঠিল। সেটি কি হয়েছে যে আমাদের ভৈরব আচার্য এসেছে এখানে, যে ভৈরবের সাক্ষ্যে ভুজুয়া নিষ্কৃতি পাইলে তাহাকে পুলিশের সন্দেহ দৃষ্টির বহির্ভূত করিতে রমেশ তাহাকে তাহার দেশে পাঠাইয়া দিয়াছিল। আসামি পরিত্রাণ পাইল বটে, কিন্তু সাক্ষীর ফাঁদে পড়িল। অর্থাৎ ভুজুয়া নিষ্কৃতি পেলেও যে সাক্ষী দিয়েছে ভৈরব আচার্য সে হচ্ছে বিপদে পড়েছে এবং বিপদে এরকম পড়েছে যে তার নামে একটি কি করেছে, মামলা দিয়েছে যে সুদে আসলে 1126 টাকা 7 আনার বিক্রি করিয়াছে এবং তাহার বাস্তুটা ক্রোক করিয়া নিলাম করিয়া লইয়াছে। ইহা একতরফা বিক্রি নহে, কে তাহা ভৈরবের নাম দস্তখত করিয়া গ্রহণ করিয়াছে এবং ইহার ঋণ মিথ্যা, আসামি মিথ্যা, ফরিয়াদি মিথ্যা, কিন্তু আদালতে এটি কি হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, যার কারণে আমাদের এই ভৈরব আচার্যকে কি হয়েছে, জরিমানা করা হয়েছে, তাকে ধরে নেবে এরকম একটি ব্যাপার। তো তখন ভৈরব এসে রমেশের কাছে কান্নাকাটি শুরু করেছে এবং এখানে এই অংশে কিন্তু তোমরা একটু খেয়াল করো যে গ্রামীণ যে রাজনীতি, যে পলিটিক্স ছিল সেটি কিন্তু খুব সুন্দরভাবে এই অংশে উঠে এসছে এবং যাদের টাকা আছে, বিশেষ করে জমিদার শ্রেণী, যারা এরকম খারাপ জমিদার শ্রেণী অর্থাৎ শোষণ করা যাদের মানসিকতা ছিল, সেই জমিদার শ্রেণী কি করছে যে কত রকম ভাবে এরা আসলে এই তাদের যে নীতি সেটি বিসর্জন দিয়ে এই প্রজাদের উপরে তাদের আধিপত্য বজায় রাখার জন্য যত রকম কাণ্ড ঘটানো যায় তার সবগুলোই কিন্তু তারা খুব ভালোভাবেই জানে। তো এখানে আমাদের রমেশ যেটি করেছে সেটি হচ্ছে যে গোপাল সরকারকে সে বলেছে যে ভালো করে তুমি দেখে শুনে বুঝে এই যে 1126 টাকা সেটি ভৈরব আচার্যের নামে জমা দিয়ে দিতে বলেছে, যাতে তার কোনো শাস্তি না হয়। তো তখন এই টাকাটার একটি চেক লিখে সে গোপাল সরকারের হাতে দিয়েছে এবং বলেছে তাকে জেনে বুঝে বিচার বিবেচনা করে তারপরেই যেন সে এই বন্দোবস্তটি করে আসে। তো এর পরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে ভৈরবের লেখক বলছেন এখানে একটি কথা, যে এই যে কাজটি করলো রমেশ, তো এই দুর্বল ভৈরবের পরিবর্তে ভগবান তাহারই মাথার উপরে গভীর দুষ্কৃতির গুরুভার তুলিয়া দিলেন, যে তাহা স্বচ্ছন্দে বহিতে পারিবে। অর্থাৎ এই যে ভৈরবকে বাঁচাতে গিয়ে এর পেছনের যে ষড়যন্ত্র, পেছনের যে রাজনীতি, সেটি আমাদের রমেশ বুঝতে পারেনি, যার কারণে ভৈরবের উপরে যে শাস্তিটা আসতো সেই শাস্তিটা ভগবান আমাদের রমেশের উপরে দিয়ে দিলেন। সেই কথাটি লেখক বলার চেষ্টা করেছেন এবং কিভাবে সেটি তারপরের অংশেই উনি লিখেছেন যে এর পরে, এই ঘটনার পরে মাসখানেক গত হয়েছে এবং ভৈরব আচার্যের দৌহিত্রের অন্নপ্রাশন, দৌহিত্র হচ্ছে তার নাতি, যেটা দৌহিত্রের অন্নপ্রাশন, অথচ রমেশকে কোনো কিছুই বলা হয় না, অথচ গ্রাম শুদ্ধ লোককে কিন্তু নিমন্ত্রণ জানানো হয়েছে। তো এই কথাটি যখন রমেশের কাছে আসলো তখন সে ভাবলো হয়তো ভুলক্রমে তাকে বলা হয়নি, তখন সে নিজেই কি করলো, সেখানে গিয়ে উপস্থিত হলো এবং
যখন সে গিয়ে উপস্থিত হলো তখন দেখলো যে আসলে তাকে ইচ্ছা করেই দাওয়াতটা দেওয়া হয়নি এবং লোকে তাকে কি করেছে, এক ঘরে করেছে। এটিও কিন্তু রমেশের আর বুঝতে বাকি থাকলো না। এখানে 14 নম্বর পরিচ্ছেদের সমাপ্তি ঘটেছে। 15 নম্বর পরিচ্ছেদে এসে রমেশ বুঝতে পারলো যে ভৈরব আচার্য তাহাদের মাথার উপরে কাঁঠাল ভাঙিয়া ভক্ষণ করিয়াছে, অর্থাৎ সে মোকদ্দমায় হাজির হয় না এবং তাহা একতরফা হইয়া ডিসমিস হইয়া গিয়া তাহাদের প্রদত্ত টাকা, ওই যে 1126 টাকা দিয়েছে, এই টাকাটা বেনি প্রভৃতির হস্তগত হইয়াছে। এই যে যখন সে বিষয়টি জানতে পারলো, তখন আমাদের রমেশের কিন্তু একেবারে পা থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত তার জ্বলে উঠলো এবং খুব স্বাভাবিক কারণে তার কিন্তু মনে হবে যে এই যে জুয়াচুরি, মিথ্যা ঋণ এবং এই যে ঘটনাগুলো সাজানো হয়েছে এবং এত বড় কৃতজ্ঞতা সে আসলে, এবং এইটার চাইতে তার মনে হচ্ছে যে তাকে যে অপমান করা হলো, এই অপমানটাই আসলে সবকিছু ছাপিয়ে তার মাথার উপরে একেবারে দাও দাও করে জ্বলতে লাগলো। তো তখন রমেশ দ্রুত পদে সে তখন কি করলো, ভৈরবের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং সেখানে কাউকে না পেয়ে একেবারে সে ভিতরে ঢুকে গেল এবং যখন জিজ্ঞেস করেছে যে সে কোথায়, ভৈরব আচার্য কোথায়, তো লক্ষ্মী তার মেয়ে, সে বলছে যে বাবা কে একটা লোক উঠানে এসে দাঁড়িয়েছে, কথা কয় না। তো কে রে বলে আমাদের এই ভৈরব আচার্য বের হয়ে এসছে এবং ওই সময় আমাদের রমেশ কি করেছে, রমেশ বজ্র মুষ্টিতে ভৈরবের একটি হাত সে ধরে ফেলেছে এবং তাকে জিজ্ঞেস করেছে যে এমন কাজ কেন করলেন। তখন ভৈরব কেঁদে উঠেছে এবং বলছে যে মেরে ফেললে রে লক্ষ্মী, বেনি বাবুকে খবর দে। এই যে বাড়ি শুদ্ধ তখন কি হলো, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল এবং চোখের পলকে সন্ধ্যার নীরবতা বিদীর্ণ করে একেবারে বজ্র কণ্ঠের গগনভেদী কান্নার রোল পড়ে গেল। সমস্ত পাড়া এসে একেবারে ঝাঁপিয়ে পড়লো এবং তখনও পর্যন্ত কিন্তু রমেশ সেই ভৈরবকে ঝাঁকুনি দিচ্ছে এবং বারবার বলছে যে এ কাজ কেন করলেন, বলেন এ কাজ কেন করলেন, এরকম একটি অবস্থা। তো এখানে যখন একটি গোলমাল সৃষ্টি হলো এবং তখন বেনি প্রভৃতি রমা সেখানে এসে উপস্থিত হলো এবং রমা তখন তার কাছে এসে বলেছে যে বাড়ি যাও। তো এবং দেখা গেল যে রমেশ আর কোনো কথা বলল না এবং রমা তাকে যে কথাটি বলল একেবারে সে সাথে সাথে সেই কথাটি শুনলো এবং আস্তে আস্তে সে চলে গেল। তো যখন এখানে এরা সবাই আছে, গ্রামের মাতুব্বর শ্রেণী, রমেশ চলে যাওয়ার পরে এখানে নানান ধরনের কথা হচ্ছে। তো ঠিক ওই সময় ভৈরবের যে বড় মেয়ে দাঁড়িয়েছিল, সে একেবারে একেবারে কি বলা যায় যে একটি সাপকে পায়ে মারালে সাপ যেভাবে উদ্যত ফনা তুলে দাঁড়ায়, ঠিক সেই রকম ভাবে ফনা তুলে সে বলছে যে তুমি তো ওর হয়ে বলবেই রমা দিদি, তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে গেলে কি করতে বলো তো। অর্থাৎ রমা যখন রমেশের পক্ষ নেবার চেষ্টা করেছিল তখন কিন্তু এখানে এক ধরনের কথা উঠেছে, সেটি হচ্ছে যে সবাই জানে যে রমা এখন রমেশের পক্ষে কথা বলছে। তো এই যে গর্জনটি করা হলো, রমা প্রথমে কিন্তু চমকে গিয়েছিল এবং এই চমকানোর ভিতরে রমা বুঝতে পারলো যে এই যে তীব্রতা, এই তীব্রতার ভিতরে এমন একটা কটু শ্লেষ, একটা ঝাঁজ এসে রমার গায়ে লাগলো যে সেটি আসলে সে পর মুহূর্তেই কি হলো, জ্বলে উঠলো এবং বলল যে আমার বাপ আর তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী, তুমি সে তুলনা করো না, কিন্তু আমি কারো হয়েই কোনো কথা বলিনি, ভালোর জন্যই বলেছিলাম। তো তখন এখানে যেটি হয়েছে যে লক্ষ্মী যেহেতু পাড়া গায়ের মেয়ে এবং ঝগড়ায় একেবারেই কিন্তু সে অপটু নয়, তো বলছে যে ওর হয়ে প্রদল করতে তোমার লজ্জা করে না? বড় লোকের মেয়ে বলে কেউ ভয়ে কথা কয় না, নইলে কে না শুনেছে, তুমি বলে তাই মুখ দেখাও, আর কেউ হলে গলায় দড়ি দিত। এই কথাটি যখন বলেছে তখন কিন্তু রমা সাথে সাথে বুঝে ফেলেছে যে তার পেছনেও যে পলিটিক্সটা হচ্ছে
সেটি কিন্তু উনি মানে রমা খুব ভালোভাবে বুঝে গেছে। তখন বলছে যে এই যে কেন সে বেনি যখন লক্ষ্মীকে বলছে যে তুমি থামো ওসব কথায় কাজ কি, তখন বলছে যে বাবাকে এত দুঃখ পেতে হলো, তার হয়ে উনি কোদল করবেন, বাবা যদি মারা যেতেন। তখন রমা নিমেষের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে পর মুহূর্তেই বলছে যে ওর মতো লোকের হাতে মরতে পাওয়াও ভাগ্যের কথা, আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারত। অর্থাৎ রমেশের হাতে যদি লক্ষ্মীর বাবা ভৈরবাচার্য মারা যেতেন, রমা বলছে যে তোমার বাবা কি হতো, স্বর্গে যেতেন। তখন কিন্তু লক্ষ্মী বলেছে, ও তাইতেই বুঝি তুমি মরেছো রমা দিদি, অর্থাৎ সেই জন্যই কি তুমি মরেছো। এই কথাটি যখন বলেছে তখন কিন্তু আর কোনো মানে রাগ ঢাক থাকলো না, যে রমার পেছনে যে তাকে একটা কলঙ্কিত করার চেষ্টা করছে। তখন রমা পুরোপুরি বুঝে গেল এবং বেনি যতই তাচ্ছিল্য ভাবে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো এবং বলছে যে লোকে তো কত কথাই বলে, তুমি এটা গায়ে করো না, গায়ে তো আর ফোসকা পড়ে না, যে যা বলে বলুক। তখন বলছে যে কিছুতেই ফোসকা পড়ে না, কিন্তু সকলের গায়ে তো গন্ডারের চামড়া নেই, কিন্তু লোককে কথা বলাচ্ছে কে, তুমি। এই কথাটি রমা বলেছে কারণ সে কিন্তু বুঝতে পেরেছে এই যে বেনি ঘোষাল তাকে কপট একটি সহানুভূতি দেখানোর চেষ্টা করছে এবং এর পেছনে যে বেনি ঘোষালের একটি হাত আছে, এটি কিন্তু রমা বুঝতে পেরেছে এবং সকলের গায়ের চামড়া কিনা গন্ডারের চামড়া না, অর্থাৎ বেনিকে উদ্দেশ্য করে বলেছে যে কারো কারো তো কোনো কথা বললে গায়ে লাগে না, কিন্তু কারো কারো গায়ে এটি আবার লাগে। তখন কিন্তু রমা বলছে যে তুমি ছাড়া আর কেউ নয়, যে পৃথিবীতে কোনো দুষ্কর্মই তো তোমার বাকি নেই, চুরি, জুয়ো চুরি, জাল, ঘরে আগুন দেওয়া সবই হয়ে গেছে, এটাই বা বাকি থাকে কেন। অর্থাৎ এই যে কুল কলঙ্কিত করা একজন মানে রমার যে চরিত্র, সেই চরিত্রকে কলুষিত করার চেষ্টা করা, সেটি শুধু এখন বাকি আছে। তো বলছে যে সেটি এখন তুমি আর বাদ রাখবে কেন, সেটি হয়তো তুমি ভাবছো। তুমি মনে করো না বড়দা, তোমার মনের ভাব আমি টের পাইনি, কিন্তু এ নিশ্চয়ই যেন আমি মরবার আগে তোমাকেও জ্যান্ত রেখে যাব না। অর্থাৎ এখানে আমরা রমাকে কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি চরিত্র হিসেবে পাচ্ছি, তাই না? যে এই যে কথাটি বলার যে ক্ষমতা, যে একেবারে বেনির মুখোমুখি দাঁড়িয়ে, এবং বেনি যেহেতু এই সমাজের প্রতিভু, সে পুরো সমাজকে নিয়ন্ত্রণ করে, রমাও কিন্তু তাদেরই একজন, এটি ভুলে গেলে চলবে না। এবং সে কিন্তু ছেড়ে কথা বলেনি এবং তার যে দৃঢ় যে তার ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্বের বহিঃপ্রকাশই কিন্তু আমরা এই লাইনের ভিতরে দেখতে পাচ্ছি, যে আমি বললে তোমাকেও জ্যান্ত রেখে যাব না, সাথে করে নিয়ে যাবে, এবং কিভাবে নিয়ে যেতে হয় সেটিও কিন্তু তার খুব ভালোভাবে জানা আছে। তো এখানে আরো নানান ধরনের কাহিনী আছে, আমরা অত ডিটেলস করছি না। তো এখানে একটি অংশে আমরা কিছুটা দূরে যাচ্ছি। রমেশের নিষ্ঠুর বিদ্রুপের আঘাতে মুখ যে তাহার কিরূপ বিবর্ণ হইয়া রহিল, তাহাও অন্ধকারে লক্ষ্যগোচর হইল না। বলছে যে আপনি গেলে আমার লাভ কিছুই নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি, আমাকে সাক্ষী দিতে হবে। রমেশ শুষ্ক হইয়া কহিল, এই কিন্তু সাক্ষী না দিলে? রমা একটুখানি থামিয়া কহিল, না দিলে? না দিলে দুদিন পরে আমার মহামায়ার পুজোয় কেউ আসবে না, আমার যতীনের উপনয়নে কেউ খাবে না, আমার বার ব্রত, এরূপ দুর্ঘটনার সম্ভাবনা স্মরণ মাত্র রমা শিহরিয়া উঠিল। যে যতই সে জমিদার শ্রেণীর প্রতিভু হোক না কেন, তাকেও কিন্তু কি করতে হয়, এই সমাজ নিয়েই বসবাস করতে হয় আমাদের রমাকে। তো এখানে তার কয়েকদিন পরে হচ্ছে তার মহামায়ার পূজা আছে এবং যতীনের উপনয়ন আছে। তো বলছে যে আমার যে বার ব্রত, তো এগুলা কিন্তু লোকে তখন কি করবে না, কেউ আর আসবে না এবং সেগুলো খাবেও না। তো যার কারণে হচ্ছে সে তাকে অনুরোধ করবার জন্য এসছে। তো 16 নম্বর পরিচ্ছেদে আমরা দেখেছি যে প্রতি বছর রমা কিন্তু ঘটা করে কি করতো, দুর্গোৎসব করতো এবং পূজার প্রথম দিন থেকেই সমস্ত গ্রামের চাষাভুষো যারা আছে তারা এই পরিতোষ পূর্বক কি করতো, ভোজন করতো, অর্থাৎ খাবার দাবার তাদেরকে দিত, তাদের কাপড় যেগুলো দেওয়ার সেগুলো পারিতোষিক সেগুলো দেওয়া হতো।
তো এই যে ব্রাহ্মণ বাড়িতে তাদের মায়ের যে প্রসাদ সেটি পাওয়ার জন্য রীতিমতো কি হতো, হুড়োহুড়ি পড়ে যেত। তো এবং এমন একটি অবস্থা হতো সেখানে এঁটোতে কাটাতে বাড়িতে পা ফেলার পর্যন্ত জায়গা থাকতো না। কিন্তু এই এই বছর যেটি হলো সেটি হচ্ছে যে বাড়ির ভিতরে অন্নের স্তূপ ক্রমে জমাট বাঁধিয়া কঠিন হইতে লাগিল এবং ব্যঞ্জনের রাশি শুকাইয়া বিবর্ণ হইয়া উঠিতে লাগিল, কিন্তু এখন পর্যন্ত একজন চাষাও মায়ের প্রসাদ পাইতে বাড়িতে পা দিল না। তো এই যে এত যে ছোট লোকের যে এত বড় স্পর্ধা হয়েছে, এতে কিন্তু বেনি বারবার এই যে দাপাদাপি করে বেড়াচ্ছে এবং এটি বলার চেষ্টা করছে যে বেটাদের শেখাবো, চাল কেটে তুলে দেবো, এমন করব তেমন করব ইত্যাদি, মানে যা যা বলা যায় তার সবকিছুই আমাদের বেনি এখানে বলছে যে তারা এত বড় সাহস যে তারা আসলে এলো না। তো এখানে এর পরে আমরা যে অংশ দেখছি সেটি হচ্ছে যে 1.5 মাস হলো রমেশ অবৈধ প্রবেশ করিয়া ভৈরবকে ছুরি মারার অপরাধে জেল খাটিতেছে। অর্থাৎ আমাদের রমেশের নামে কি হয়েছে, মামলা হয়েছে যে ভৈরবকে কি করেছে, ছুরি মারা। কিন্তু আমরা বিগত পরিচ্ছেদে কি দেখেছি, সেখানে ছুরি মারার তো প্রশ্নই ওঠে না। রমেশ সেখানে গিয়ে কি করেছিল, শুধু ভৈরবকে তার হাত ধরেছিল এবং জাস্ট ঝাঁকুনি দিয়ে সে কিন্তু বলার চেষ্টা করেছিল যে কেন এমন করলেন, সেই প্রশ্নটি সে জিজ্ঞেস করেছিল। তো এটি তারা কি করলো যে ভৈরবকে হত্যার চেষ্টা করা হয়েছে এরকম একটি মামলা হয়েছে এবং এই মামলায় হচ্ছে আমাদের রমেশ 1.5 মাস হলো সে জেল খাটছে। তবে রমাকে কিন্তু সাক্ষ্য দিতে হয়েছিল। সে বলেছিল যে রমেশ বাড়ি ঢুকিয়া আচার্য মহাশয়কে মারিতে আসিয়াছিল তাহা জানে, কিন্তু ছুরি মারিয়াছিল কিনা জানে না, হাতে তাহার ছুরি ছিল কিনা তাহাও স্মরণ হয় না। তো এটিও কিন্তু এই যে সাক্ষ্যটা রমাকে দিতে হলো, এই সাক্ষ্যটা রমা কেন দিল রমেশের বিপক্ষে, তোমাদের কি মনে হয়? যে রমা কি রমেশকে ভালোবাসে না সেই জন্য দিয়েছে? আসলে সেটি নয়। রমাকে সমাজে কি করতে হয়, সমাজ আগেই বলেছি সমাজ নিয়ে চলতে হয় এবং এই যে কুল কলঙ্ক তার হয়ে যাওয়ার একটি কি আছে, সম্ভাবনা আছে, এবং এই যে কুল কলঙ্কিত যাতে সে না হয়ে যায় সেজন্যই কিন্তু সে একটু সতর্কভাবে চলার চেষ্টা করেছে যে কোনো রকম কলঙ্ক যাতে তাকে স্পর্শ করতে না পারে। সেই জন্যই কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে সে রমেশের বিরুদ্ধে এখানে সাক্ষ্য দিতে এসছে এবং সাক্ষ্যটা এরকম যে সে আচার্য মহাশয়কে মারতে গিয়েছিল ঠিকই, কিন্তু ছুরি ছিল কিনা সে জানে না। তো এই সাক্ষ্য দিলে কিন্তু খুব স্বাভাবিক কারণে রমেশের জেল হওয়াটাই স্বাভাবিক। তো যখন তাকে সরকার মশাই বলেছিল রমেশকে যে এর বিরুদ্ধে একটি আপিল করার জন্য, তখন কিন্তু বলেছিল যে ম্যাজিস্ট্রেট আমাকে সারা জীবন কারারুদ্ধ করবার হুকুম দিলেও আমি আপিল করে খালাস পেতে চাই না, বোধ করি জেল এর চেয়ে ভালো। কারণ হচ্ছে যে রমাকে সে এতখানি ভালোবাসে বা রমার কাছে সে সহানুভূতি পাবে এটি সে ধরেই নিয়েছে, সেই রমা যখন তার বিপক্ষে কথা বলল, আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিল, যার কারণে কিন্তু আমাদের এই রমেশ তার যে মনোভাব, সেই মনোভাবটি কিন্তু এই লাইনে ফুটে উঠেছে যে এর চাইতে কি ভালো, জেলই ভালো। এখানে বলছে যে সে নিজে তাহার এত সুবিধা থাকা সত্ত্বেও যে সমাজের ভয় কাটাইতে পারে নাই, গরিব ভৈরব কাটাইবে কি করিয়া। বেনির বিরুদ্ধতা করা তাহার পক্ষে কি ভয়ানক মারাত্মক ব্যাপার, এ কথা তো কোনো মতেই সে অস্বীকার করতে পারে না। অর্থাৎ এখানে আরেকটি কথা বলছে, রমার কথা বলছে যে তার নিজের তো এত সুবিধা ছিল, তারপরেও তো সে বেনির ভয়ে বা সমাজের ভয়ে এই যে সাক্ষ্য দিব না সেই কথাটি সে বলতে পারেনি। কিন্তু সেখানে ভৈরবের তো কোনো কি নাই, তার ঘরে 12 বছরের একটি মেয়ে আছে এবং 12 বছর যে করবে তার মেয়ের বয়স, এবং খুব শীঘ্রই কি করতে হবে, তাকে বিয়ে দিতে হবে। তো যার ঘরে এরকম মেয়ে আছে বিয়ের উপযুক্ত, তো সে সমাজের বিপক্ষে কি করে গিয়ে আমাদের রমেশের পক্ষে সাক্ষ্য দিয়ে তাকে বাঁচাবে। তো এটিও কিন্তু আমাদের রমা মনে মনে ভেবেছে এবং এই জন্য কিন্তু সে ভৈরব আচার্যকে খুব বেশি দোষও দিতে পারছে না, কারণ সে নিজের
পরিবারকে বাঁচানোর জন্য আসলে এরকম মিথ্যা সাক্ষ্য দিয়েছে। তো এরকম সময় বৃদ্ধ সনাতন হাজরা বাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছিল। তো গোবিন্দ তাকে দেখতে পেয়ে কি করেছে, তাকে ডেকে এনেছে এবং বেনিবাবুর সামনে যখন তাকে হাজির করা হয়েছে, তখন বেনি তাকে বলছে যে এত দেমাগ কবে থেকে হলো রে সনাতন, যে তোদের ঘাড়ে আজকাল আর একটা মাথা গজিয়েছে নাকি? তো সনাতন বলছে যে দুটো করে মাথা কার থাকে বড় বাবু, আপনাদের থাকে না তো আমাদের মতো গরিবের? তো এই যে এত বড় একটি কথা সনাতন হাজরার মতো লোক যখন বেনির সম্মুখে দাঁড়িয়ে বলতে পেরেছে, বেনি তখন ক্রোধে একেবারে নির্বাক হয়ে গেছে এবং বলছে যে সে তার মনোভাব এরকম যে এই সনাতন হাজরার সর্বস্ব যখন বেনির হাতে বাধা ছিল, এই সনাতন এসে কিন্তু দুবেলা এই বড় বাবুর পা চেটে যেত, এরকম একটি অবস্থা। তখন গোবিন্দ বলছে যে তোদের বুকের পাটা শুধু আমরা দেখছি যে মায়ের প্রসাদ পেতে কেউ তোরা এলিনে, এখন আবার মুখে মুখে কথা বলছিস। তখন বলছে যে বলছে আর বুকের পাটা যা করবার সে তো আপনারা আমার করেছেন। বলছে যে মায়ের প্রসাদ বলুন আর যাই বলুন, কোনো কৈবর্তই আর বামন বাড়িতে কি করবে না, পাত পারবে না। পাত পারবে না মানে হচ্ছে মানে খাবারের জন্য আসবে না। তো বলছে যে কেন, কারণ হচ্ছে যে পাপ আপনারা করছেন সেটি এই ধরনী কি করে সহ্য করছে সেটি আমরা বরঞ্চ ভাবছি। এবং এর পাশাপাশি সে একটি কথা রমাকে বলেছে যে সাবধানে থেকো দিদি ঠাকুরন, পীরপুরের মুসলমান ছোড়ারা একেবারে ক্ষেপে রয়েছে। ছোট বাবু ফিরে এলে যে কি কাণ্ড হবে তা ওই মা দুর্গাই জানেন। অর্থাৎ এইখানে তাদের সাহস এই যে বেড়ে গেল সেটির একটি সূত্র পাওয়া গেল যে পীরপুরের মুসলমানরা কি করেছে, খুব ক্ষেপে আছে। কি কারণে, যে ছোট বাবুকে যেহেতু তারা এত বেশি একেবারে পীর পয়গম্বর শ্রেণীর অন্তর্ভুক্ত করে ফেলেছে, অর্থাৎ তাকে তারা কতখানি মান্যগণ্য করছে। তো সেই রকম লোককে যখন তোমরা ষড়যন্ত্র করে জেলে দিতে পেরেছো, তো সুযোগ পেলে কিন্তু আমরা ছাড়বো না, এরকম একটি কথা। তো এইটা শোনার সাথে সাথে যে আমাদের বেনির যে ক্রুদ্ধ মুখ ছিল সেটি কিন্তু ভয়ে একেবারে বিবর্ণ হয়ে গেল। এবং তোমরা জানো কিনা জানি না যে এরকম যারা ভয় দেখিয়ে এই যে সমস্ত কিছু নিজের করে নিতে চায়, তারা কিন্তু আসলে খুব ভীতু প্রকৃতির থাকে। এরা ওই যে লোকজন তাদেরকে সবসময় ঘিরে রাখে বলে সেটা শক্তি মনে করে, কিন্তু লোকজন না থাকলে যখন একা, তখন কিন্তু তারা খুব ভীতু হয়। তো এখানে আমরা বেনিকে সেরকম ভীতু দেখতে পাচ্ছি। বলছে যে সনাতনকে তখন সে একটু অনুরোধ করেছে যে তুমি এক কাজ করো, তুমি এই কথাটি একটু বলবে আমার হয়ে, যে ওদের নামে তখন মামলা মোকদ্দমা করবে, এরকম একটি ব্যাপার। তখন আমাদের সনাতন হাজরা কিন্তু রাজি হয়নি এবং বলছে যে ছোট বাবুকে হিন্দুদের পয়গম্বর মনে করেন, তার সাক্ষী দেখুন আপনারা জাফর আলী, আঙ্গুল দিয়ে যার জল গলে না, সে ছোট বাবুর জেলের দিন তাদের স্কুলের জন্য 1,000 টাকা দান করেছে। অর্থাৎ এবং শুনি মসজিদে তার নাম করে নাকি নামাজ পড়া হয় পর্যন্ত। এই যে কথাটি বলেছে, কতখানি আবেগ তাদের কাজ করেছে দেখো, যে নামাজ পড়ার সময় কি হয়, আমাদের এই যে রমেশ তার নামে তার কল্যাণ তারা কামনা করে। এবং যে জাফর আলী বলছে যে এত কৃপণ ছিল, তো সে পর্যন্ত কি করেছে, স্কুলের জন্য 1,000 টাকা দান করেছে। এই যে সমাজের যে পরিবর্তনটা সূচিত হচ্ছে এখান থেকে, মানে ধীরে ধীরে যে সূচিত হচ্ছে, তখনই কিন্তু বেনি ঘোষালরা বুঝতে পেরেছে যে তাদের আসলে দিন আর খুব বেশি নেই। যার কারণে কিন্তু সে বারবার করে বলার চেষ্টা করেছে যে বামুনের কথাটা রাখ এবং আমার হয়ে একটু বেনি তার হয়ে কথা বলার জন্য তাকে অনুরোধ করেছে। তো তখন কিন্তু সে কি করে নাই, সেটিতে রাজি হয় নাই। এবং তারপরে আরেকটি কথা বলেছে যে একটু সামলে চলতে বলেছে, নইলে বলেছে যে নাহলে যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। তো সনাতন যখন এটি বলে চলে গেল, তখন রমা যখন উঠে চলে যাচ্ছে, তখন বেনি বলছে যে ব্যাপার শুনলে রমা? রমা তখন মুচকি হেসেছে, কিন্তু সে আসলে কোনো কথা বলেনি। তখন আমাদের বেনি বলছে যে শালার ভৈরবের জন্যই এত কাণ্ড, আর
তুমি যদি না যাবে সেখানে, না তাকে ছাড়িয়ে দেবে, এসব কিছু হতো না। অর্থাৎ রমা সেখানে গিয়ে যে তখন যে মারামারিটা হচ্ছিল তাকে ছাড়িয়ে দিল, সেই কথাটি বলেছে। তো যাই হোক, এখানে তার সাথে বেনির সাথে এবং রমার দেখা গেল যে এখন প্রকাশ্য যে বিবাদ, সেই বিবাদটি এই অংশে সৃষ্টি হয়েছে, সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ আগে যে রমা বেনির সাথে সকল পরামর্শ করে তার জমিদারি পরিচালনা করত, এখন কিন্তু আর সেটি সে করছে না। সে বেনি যা বলছে বলছে এবং সে সেটি পুরোপুরি তার মনের ভিতর দিয়ে গ্রহণ করতে পারছে না। এই অংশে হচ্ছে আমাদের 16 নম্বর পরিচ্ছেদ সমাপ্ত হয়েছে। 17 নম্বর পরিচ্ছেদে এসে আমরা দেখছি যে বিশ্বেশ্বরী আমাদের রমার যে শিয়রে এসে বসছে এবং বলছে যে আজ 3 মাস কাল রমা শয্যাগত এবং বুক জুড়ে তার কাশি এবং ম্যালেরিয়ার বিষে সর্বাঙ্গ সমাচ্ছন্ন। এবং এখানে রমা বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়েছে এবং তখন বিশ্বেশ্বরী বারবার রমার কাছে এসে জিজ্ঞেস করছে যে সত্যি করে বল দেখি মা, তোর কি হয়েছে। তখন রমা বলছে যে অসুখ করেছে জ্যাঠাইমা। তো বলছে যে অসুখ করেছে, সে তো সেটা দেখতেই পাচ্ছে, কিন্তু এর বাইরে তার আর কোনো কিছু হয়েছে কিনা বিশ্বেশ্বরী অনুমান করছে হয়তো, সেটি বারবার রমার কাছে জানতে চাইছে। তো বিশ্বেশ্বরীর কাছে আমাদের রমা জানতে চেয়েছে বড়দা কেমন আছেন জ্যাঠাইমা। তো বলছে ভালো আছে, মাথার ঘা সারতে এখনো বিলম্ব হবে বটে, কিন্তু 5-6 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবে। এই যে ইনফরমেশনটি, এই ইনফরমেশনের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি যে বেনি ঘোষাল আক্রান্ত হয়েছিল এবং তাকে রীতিমতো কি হয়েছে, হাসপাতালে থাকতে হয়েছে এবং 5-6 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবে, এরকম একটি অনুমান করা হচ্ছে। অর্থাৎ লেখক এখানে এই অংশটি কি করেছেন, স্কিপ করেছেন, যে তাকে ধরলো, তাকে মারলো, তাকে হসপিটালে পাঠালো, এই অংশটি উনি বাদ দিয়েছেন। শুধু এখানে বিশ্বেশ্বরী এবং রমার কথোপকথনের মধ্য দিয়ে কিন্তু আমরা জানতে পারছি যে বেনি ঘোষাল আক্রান্ত হয়েছে এবং সে হাসপাতালে। তো এখানে বলছে যে আমি জানি যারা অধর্মকে ভয় করে না, লজ্জার ভয় যাদের নেই, প্রাণের ভয়টা যদি না তাদের তেমনি বেশি থাকে, তাহলে সংসার ছারখার হয়ে যায়। এটি হচ্ছে আমাদের বিশ্বেশ্বরীর কথা, যে অধর্মকে যারা কি করে না, ভয় করে না, এবং যাদের লজ্জাও নেই, তো তাদের যদি প্রাণের ভয়টা না থাকে, অর্থাৎ আমাদের বেনি ঘোষালের প্রাণের ভয় কিন্তু সাংঘাতিক। তো সেখানে বলছে যে ওর যদি প্রাণের ভয়টা না থাকে তাহলেই কিন্তু সংসার কি হতো, ছারখার হয়ে যেত। তো সেটি বলছে যে এই যে কলুর ছেলে বেনির যে মঙ্গল করে দিয়ে গেল, পৃথিবীতে কোনো আত্মীয় বন্ধুই ওর সে ভালো করতে পারতো না। কয়লাকে ধুলে তার রং বদলানো যায় না মা, তাকে আগুনে পোড়াতে হয়। এই লাইনটি তোমাদের ব্যাখ্যায় আসে যে কয়লাকে ধুলে কি হয়, কয়লা যতই ধোও তার সেই কালত্ব কিন্তু কখনো কি হয় না, পরিষ্কার হয়ে যায় না, এবং বলছে তার রংটা কখনো কিন্তু বদলানো যায় না। কয়লাকে কি করতে হয়, আগুনে পোড়াতে হয়, তখনই সে কি হয়, তার ভেতরের যে প্রজ্বলিত ভাব সেটি কিন্তু ফুটে ওঠে। তো বেনির উপকার করে দিয়ে গেছে এই যে মুসলমানের ছেলে যে তাকে মেরেছে, কিভাবে, সেটি হচ্ছে যে যেহেতু তার প্রাণের ভয় আছে, অন্য কোনো ভয় নেই, সেটির উপরে যখন আঘাত এসেছে তখন নিশ্চয়ই বেনি কি করবে, শুধরে যাওয়ার তার একটি সম্ভাবনা আছে। তো যাই হোক, আশা করছি পল্লী সমাজ উপন্যাসটি তোমাদের ভালো লাগছে। আর অল্প একটু অংশ বাকি আছে আমাদের, আমরা বাকি অংশটি আগামী ক্লাসে পাঠ করব। আজ এ পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবাইকে ধন্যবাদ।